আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো একাদশ অধ্যায়ের নাম কিন্তু আলো। তো নামটা শুনেই কিন্তু ভালো লাগতেছে, তাই না, যে আলো একটা অধ্যায়ের নাম। তো এখানে চলো শুরু করা যাক। তো এখন কিন্তু আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ, তাই বলে কিন্তু পড়াশোনা রেখে দিলে হবে না, অবশ্যই পড়াশোনা করতে হবে এবং আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তো এখন থেকেই কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা কিন্তু যদি দেখি আলো সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। যদি দেখি এই যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। অর্থাৎ একটা আলোক রশ্মি, অর্থাৎ ভাবো এটা একটা আলোক রশ্মি। এই আলোক রশ্মিটা যদি স্বচ্ছ মাধ্যম দেয়, অর্থাৎ এটা ধরো একটা পাইপ, সাপোজ ধরো একটা পাইপ, আর এটা একটা আলো। এই আলোটা একটা স্বচ্ছ, এটা কিন্তু স্বচ্ছ। এবারে এই স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যম, এবারে আরেকটা দেখো, এটা হলো আরেকটা পাইপ। এবার এই আলোটা এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যদি তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে, অর্থাৎ যদি এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাইতে হবে, তাহলে মাধ্যম পরিবর্তন হবে না, সেটা বলেছে। মাধ্যম পরিবর্তনে এর গতিপথের দিক পরিবর্তন হয়। এটা যদি ভাবে এখানে থাকতো তাহলে কিন্তু ওর ঘুরে এসে এখানে আসবে। আলো কিন্তু এভাবে ঘোরে না, তাহলে ওর কিন্তু যে পরিবর্তন করে, যে গতিপথের দিক পরিবর্তন হয়ে যায়। তারপর কি যে আছে, এটি হলো আলোক প্রতিসরণ। এবার এই যে প্রক্রিয়াটা তোমাদের দেখালাম, এটা কি, এটা হলো আলোক প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণ, বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। আমরা কিন্তু অপটিক্যাল ফাইবার, যেমন আমরা যদি ধরি ওয়াইফাই, চেনো না, সবার ঘরে এখন ওয়াইফাই আছে, ওয়াইফাই চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো ওয়াইফাই যে তারটা, সেটাও কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়েই কিন্তু তৈরি। এই অপটিক্যাল ফাইবার কিন্তু আলোক মাধ্যম দিয়ে চলে, অর্থাৎ আলোক গতি দিয়েই কিন্তু এটা চলে। এটা আবিষ্কারের পিছনে অনেক ঘটনা আছে, তো তোমরা যদি চাও অবশ্যই দেখে আসতে পারো। তো তারপরে কি আছে, এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের কারণেও কিন্তু যে আলোটা হয়, এটা কিন্তু কাগজ পোড়ানো যায়। এই দেখো, এখানে একটা চোখের ছবি দেওয়া আছে, অনেক সুন্দর করে চোখটা আর্ট করা। তারপর এখানে একটা ফটোগ্রাফিক ক্যামেরা আছে। তো এটার মধ্যে থেকে কিন্তু আলো প্রতিসরণ হয়, এগুলোর জন্য বোঝানো হয়েছে। তো এখানে কি আছে, আলো প্রতিসরণ। তোমরা কি কখনো কোনো কাচের বা গ্লাসের জানালার সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখার চেষ্টা করেছো? গ্লাস থেকে আলোর প্রতিফলন ফলে তোমার কি একটা অস্পষ্ট প্রতিবিম্ব হয়েছে? এই প্রতিবিম্বটা কি তোমার কোনো আয়নায় তৈরি প্রতিবিম্ব থেকে ভিন্ন? এটাকে অনেক বেশি আবছা লাগে কেন বলতে পারো? গ্লাস বা কাঁচ হলো স্বচ্ছ মাধ্যম, অধিকাংশ আলোই এর মধ্য দিয়ে চলে যায়, খুবই কম অংশ প্রতিফলিত হয় বলে প্রতিফলিত বিম্বটি একটি আবছা দেখা যায়। তাহলে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলে যায়, তখন এর গতিপথ কেমন হয়? চলো আমরা এবার এই সম্পর্কে বিস্তারিত জানবো। তবে প্রথমে তোমরা একটি নিচের এই কাজটি করে নাও। অর্থাৎ প্রথমে আমাদের একটি কাজ করতে হবে, একটা পরীক্ষা আছে, কিন্তু পরীক্ষা কিন্তু দেখতে আমাদের অনেক ভালো লাগে, তাই না? তো এখানে যদি আমরা দেখি, কাজ হলো আলোর প্রতিসরণের ধারণা এর কাজ। তারপর আছে প্রয়োজনীয় উপকরণ, একটি পেন্সিল, একটি কাচের গ্লাস, পানি। অর্থাৎ আমাদের কিন্তু সবার বাসায়, আমাদের যারা স্টুডেন্ট, তাদের কিন্তু একটা পেন্সিল থাকবেই, তাই না, আর একটা কাচের গ্লাস, আর একটা পানি লাগবে। তাহলে এই পরীক্ষাটা কিন্তু আমরা নিজেরাই করতে পারবো, কারণ একটা কাচের গ্লাস সবার বাসায় থাকে, আবার পানি তো সবার বাসায় থাকবে, আর পেন্সিলও কিন্তু একটা স্টুডেন্টদের থাকে। তাহলে এই তিনটা উপকরণ আমাদের কিন্তু নিজেদের বাসায় আছে এবং থাকার কথা। সুতরাং এটা কিন্তু এই পরীক্ষাটা আমরা নিজেরাও করতে পারবো এবং ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবো। তো চাইলে কিন্তু এই পরীক্ষাটা তোমরাও করতে পারো। তো এখানে পদ্ধতি কি, একটি কাচের গ্লাসে 3/4 অংশ পূর্ণ করে পানি নাও। অর্থাৎ একটা কাচের গ্লাসে, দেখো কাচের গ্লাসের 3 থেকে 4, অর্থাৎ দেখো অর্ধেক হলো, ভাবো এখানে 2, তাহলে 2-এর থেকে আরেক ধাপ বা 4 ধাপ নেব। তো 2 থেকে 4 অংশ পানিতে পূর্ণ করে নাও। এবার একটি পেন্সিলকে একটু কাত করে চিত্রের মতো পানির ভিতরে রাখলে পানির ভিতরে পেন্সিলের অংশটুকু কেমন দেখাবে? এই দেখো, পানির ভিতরে রাখছে, তাই না? পানির ভিতরে রাখলে কি হবে? এই দেখো, একটা জিনিস কিন্তু আমরা
এখানে না পড়েই বুঝতে পারবো। এখানে দেখো পেন্সিলটা এ পর্যন্ত রাখছে, কিন্তু এ পর্যন্ত না রেখে এইভাবে না, যে এর কিন্তু একটা প্রতিফলন হয়েছে, হয়নি? হয়েছে, কিন্তু অবশ্যই এটা প্রতিফলন হয়েছে। তো আমরা কিন্তু যদি দেখি তারপরে কি বলা হয়েছে, এখানে যদি আমরা যাই, তারপরে দেওয়া আছে তুমি পানির মধ্যে পেন্সিলটিকে পর্যবেক্ষণ করো, তোমার পর্যবেক্ষণকৃত ফলাফল লেখো। অর্থাৎ আমরা পর্যবেক্ষণ করলাম এবং এর ফলাফল লিখতে হবে। আমরা জানি কোনো বস্তু থেকে পানি আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লেই কেবল ওই বস্তুকে দেখতে পারি। অর্থাৎ আলোটা যদি প্রতিফলিত হয় আমাদের চোখে পড়ে তাহলে আমরা সেটাকে দেখতে পারবো। তারপরে তুমি দেখছো পেন্সিলটিকে পানির মধ্যে খাটো, মোটা এবং পানির তল বরাবর একটি ভেঙে গেছে বলে মনে হচ্ছে। অর্থাৎ দেখো, এটা কিন্তু কি মনে হচ্ছে, এখানে কিন্তু কি মনে হচ্ছে আমাদের, এটা একটু মোটা দেখা যাচ্ছে, এটা এরকম ছিল, এটা একটু এরকম দেখা যাচ্ছে মোটা, আবার মনে হচ্ছে এইখান থেকে একটু ভেঙে গেছে, তাই না? এরকম মনে হচ্ছে। তো এটাই আমাদের ফলাফল। এটা কত, চিত্র বা 11.1 আলোর প্রতিসরণ। এটা আমরা নিজেরাই করতে পারি, বা এইটা আমরা জানি যে এরকম হয়, তাই না? অনেকে আমরা জানি। এটা আমাদের স্বাভাবিক একটা কাজ বলতে গেলে। উপরের কাজটি এখানে কি আছে, উপরের কাজটির ক্ষেত্রে পানির ভিতরে পেন্সিলের নিচের অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে। এর পূর্বে এটির স্বচ্ছ মাধ্যম পানি থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে বায়ুতে এসে তাদের চোখে পড়ছে। দুইটি ভিন্ন মাধ্যমে আলো যদি একই সরলরেখায় চলতো তাহলে পেন্সিলটিকে নিশ্চয়ই সোজা দেখাতো। অর্থাৎ আলো যদি দুইটি ভিন্ন মাধ্যমে যদি আলো একই সরল রেখা, অর্থাৎ যদি সরল রেখায় চলতো তাহলে কিন্তু অবশ্যই পেন্সিলটিকে সোজা দেখা যেত, কিন্তু চলে না বলেই সোজা দেখা যায় না। সিম্পল। তো এখানে কিন্তু তোমরা দেখতে পেলে এটির পানির তল ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এর থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মি এই দিক পরিবর্তনকে আমরা বলি আলোর প্রতিফলন। এটির নির্দিষ্ট স্বচ্ছ আমাদের আলো সরলরেখায় চলে, কিন্তু অন্য মাধ্যম পরস্পরের সাথেই এটি মাধ্যমের আলোকীয় বৈশিষ্ট্য অনুসরণের দিক পরিবর্তন করে। এখানে উল্লেখযোগ্য, লম্বভাবে আলো এক মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এর গতিপথের কোনো দিক পরিবর্তন হয় না। অর্থাৎ যখন একটা স্বচ্ছ মাধ্যমে যায় তখন এর গতিপথের দিকটা কিন্তু পরিবর্তন হয় না। এখানে এটাই বোঝানো হয়েছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।